আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। দেশ নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগই ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সাথে প্রধানমন্ত্রীর করা সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আষাঢ়ের বৃষ্টি মাথায় নিয়েই আইনজীবী ফোরামের নবগঠিত কমিটির নেতাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া ও মোনাজাত শেষে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মির্জা ফখরুল। অভিযোগ করেন, ভারতের সাথে করা চুক্তি নিয়ে সরকার জনগণের কাছে মিথ্যাচার করছে। হবে না, এখানে তারা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে কখনো সত্য কথা বলেনি। সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করে এসেছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। তারা বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন স্থাপন, রেল ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না। অন্যান্য বিষয়গুলো আকাশ, স্থল, নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কি পেলো সেটাই হচ্ছে প্রধান। হলি আর্টিসানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময়ই জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হলি আর্টিসানের বিষয়টা আমরা কন্ডেম করেছি এবং আমরা যে কোনো রকমের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে রেখেছে। আইনের শাসন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা এবং বেগম খালেদা জিয়ার মুক্তির প্রত্যয় ব্যক্ত করে আইনজীবী ফোরাম। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই দুদেশের সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার এক আলোচনায় তিনি বলেন, ভারতের সাথে চুক্তি নয়, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের সাথে এবার সব সমঝোতা স্মারক হয়েছে, চুক্তি নয়। বিএনপি নেতারা কথায় কথায় ভারতের বিরোধিতা করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে বন্ধুত্ব আছে বলেই তিস্তা নিয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে। অবিশ্বাস আর সন্দেহ হলে আলোচনায় অগ্রগতি হয় না। অবিশ্বাস, সন্দেহ থাকলে শত্রুতা বাড়ে, শত্রুতা বাড়লে বন্ধুত্ব থাকে না, বন্ধুত্ব না থাকলে ভারতের সাথে আমাদের যে অভিন্ন সমস্যাগুলো আছে, বন্ধুত্ব থাকলে আলাপ আলোচনা। এবারও আমাদের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আলাপ আলোচনা করেছে। যেসব সমস্যা বাস্তবায়ন হয়নি সেগুলো ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সমাধানের জন্য চেষ্টা হচ্ছে। লুটপাট করে লন্ডনে বসে আরাম আয়েশ করছে তারেক জিয়া উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব দুর্নীতিবাজের বিচার করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। লুটপাট করে লন্ডনে বসে আরাম আয়েশ করছো, তারেক রহমান, খেলা আবার শেখ হাসিনা বলেছে, আগে যারা দুর্নীতি করেছে, এখন যারা দুর্নীতি করছে তারও রেহাই না। সব দুর্নীতি বিচার হবে দুর্নীতির বিরুদ্ধে। জিনিসপত্রের দাম কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে জানিয়ে কাদের আরও বলেন, গরিব মানুষ যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারে সেজন্য এত বড় বাজেট দিয়েছে সরকার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির সরকারি সিদ্ধান্ত বাতিল সহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম। শিক্ষক নেতারা বলছেন, সরকার আলোচনার উদ্যোগ না নিলে দীর্ঘস্থায়ী হবে এই আন্দোলন। নূর হোসেনের রিপোর্ট। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে নিয়ে আলাদা বেতন স্কেল নির্ধারণ এবং সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার করার দাবিতে এই কর্মবিরতি। শিক্ষক সমিতিগুলোর সংগঠন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের এই কর্মবিরতিতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সহ সব বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ১ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষক নেতারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মেধাবী প্রজ্ঞাবান গুণীরা স্বল্প বেতনের চাকরি জেনেই আসেন, সেখানে বৈশাখী ভাতা, অন্যান্য অ্যালাউন্সেস, ফেস্টিভ্যাল যে অ্যালাউন্সেস আছে সব কেটে নেবেন। এত অধিকার আপনাদের অর্থ মন্ত্রণালয় কে দেয়? এটি একটি ডিসক্রিমিনেটরি বা বৈষম্যমূলক, হঠকারিতামূলক, আসলে এটি বিশ্ববিদ্যালয়কে দমনের একটি অপচেষ্টা। আমরা দাবি আদায় না পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। এর মধ্যে যদি কোনো ধরনের কিছু মানে কথা বলতে হয় বা কোনো সংশোধন বিশোধন করতে হয়, আমাদের ফেডারেশন আছে, আমার ফেডারেশনের মাধ্যমে আমরা বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা করব। তবে সরকার থেকে আমরা কোনো আশ্বাস না পেলে, সরকার থেকে কোনো আলাপ আলোচনা না হলে আমাদের আন্দোলন, চলমান আন্দোলন যেভাবে আছে সেভাবে চলবে। অন্যদিকে শিক্ষকদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা, সেমিনার, লাইব্রেরি বন্ধ হওয়ায় কিছুটা অনিশ্চয়তায় পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন সেমিনার বন্ধ, লাইব্রেরি বন্ধ, সব ক্ষেত্রে আমাদের পড়াশোনার অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। 6 মাসে সেমিস্টার, 1.5 মাস যদি বন্ধ চলে যায় এভাবে, আমরা মিড কবে দিব, সেমিস্টার ফাইনাল কবে দিব? আমাদের হবেটা কি? আমাদের যারা পড়ালেখা করতেছেন, লাইব্রেরিতে নিয়মিত আসা যাওয়া করেন, তাদের পড়ালেখা অফ। পুজোর ছুটির আগে আমরা হয়তো আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা শেষ করে দ্বিতীয় বর্ষে যাব, কিন্তু আমরা আসলে ওভাবে মনে হয় না এখন আর কভার করতে পারবো। সরকারের হস্তক্ষেপে দ্রুত অচলাবস্থা কেটে যাবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শিক্ষকদের আন্দোলনের মধ্যে সোমবার ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের স্মৃতি চিরন্তন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি টিএসসির পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। এ সময় উদ্ভাবন ও গবেষণাকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক অঙ্গনে নতুন উচ্চতায় নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য। পরে টিএসসি অডিটোরিয়ামে তরুণদের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা, যে বিশ্ববিদ্যালয় এই জাতিকে একটি আত্মমর্যাদাশীল এবং সমৃদ্ধ জাতিতে পরিণত করবে। এখন আমাদের কাজ শিক্ষা মানচিত্রে বিশ্ববিদ্যালয়কে একটি মর্যাদাকর প্রতিষ্ঠানে, মর্যাদাকর উচ্চতায় উপনীত করা। দুর্নীতি প্রমাণিত হবার পর ছাড় দেবার কোনো উদাহরণ নেই ও সরকারে থাকা সবাই যে দুর্নীতির বিরুদ্ধে তা স্পষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া স্বচ্ছতার সাথেও যথাযথ নজরদারি করে বাজেট বাস্তবায়নে সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এ সময় শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন ২০২৪ থেকে নিজের নাম বাদ দিয়ে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন ২০২৪ করতে বলেন প্রধানমন্ত্রী। অনুমোদন দেয়া হয় রপ্তানি নীতি ২০২৪ থেকে ২০২৭-এর খসড়ারও। আর বাজেট পাশের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। খুবই যত্নের সাথে, খুবই নজরদারির সাথে যেন বাজেট বাস্তবায়নের জন্য নজরদারির মধ্যে রাখে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকলকে নির্দেশনা দিয়েছেন। মাননীয় মন্ত্রী সচিব আমাকে সবাইকে বলেছেন যে এদিকে
সবাই মনোনিবেশ করে এখন বাস্তবায়নে যেন আমরা সবাই মনোনিবেশ করি। এ সময় সম্প্রতি আলোচনায় থাকা কয়েকজন সরকারি কর্মকর্তার দুর্নীতি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তার বক্তব্য জানতে চান সাংবাদিকরা। দুর্নীতি তো সবাই করে না, একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ, হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়। অবশ্য তাই তো দাঁড়িয়েছে, তাই না? এরকম হয়েছে। তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। কোনো একটা জায়গায় দুর্নীতি প্রমাণিত হয়েছে, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম আমি আমার নজর যদি আনেন তাহলে আমি সেটাকে আবার দুর্নীতির ব্যবস্থা করবো। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে সেতু বিভাগের আওতায় পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একটি দল অভিযান চালায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন এবং দুগ্ধ খামার ও সাদিক এগ্রো খামার। এদিকে দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী। হাসান জাবেদের রিপোর্ট। এক ছাগল সবকিছু তছনছ করে দিয়েছে ভ্যাট কর্মকর্তা মতিউর রহমানের। ইতোমধ্যে তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এবার সেই আলোচিত ছাগলের মালিক সাদিক এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আমদানি নিষিদ্ধ আমেরিকান ব্রাহ্মা গরু হজরত শাহজালাল বিমানবন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা। সেই গরু সাভারে কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে রাখা হয়। সরকারি প্রতিষ্ঠান থেকে নিলামের নামে কিভাবে আবার গরুগুলো সাদিক এগ্রোতে, সেই তথ্য অনুসন্ধানে এবার সাভারে দুর্নীতি দমন কমিশন। নিলাম সংক্রান্ত নথিপত্র জব্দ করে দুদকের কর্মকর্তারা। পরে সাভারের ফাকুরতায় সাদিক এগ্রোর খামারে অভিযান চালায় দুদকের ওই টিমটি। এখানে আমরা পরিচালনাকালে 60টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে। গরু জবাই এই খাতাগুলো আমরা সিজ করছি। ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মা জাতের 5টার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে এই লাস্ট কয়েকদিন আগে, ঠিক আছে? ওনাদের খাতা অনুযায়ী এই তথ্যটা আমরা পাইছি অলরেডি, এবং এগুলো আমরা সিজ করছি, নিয়ে আমরা আমাদের অফিসে জমা দিয়ে পরবর্তী আমরা কার্যক্রম পরিচালনা করব। ছাগলকাণ্ড ছাড়াও দুর্নীতির মহোৎসবে মেতেছিলেন এমন কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। তাদের মধ্যে আছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ওয়াহিদা রহমান ও প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির লাগাম টেনে ধরতে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। গভর্নমেন্টের একজন হাই অফিসিয়াল বা মিডিল লেভেলের অফিসার বা এন্ট্রি লেভেলের অফিসার, তিনি কিভাবে এত বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করেন, সেই জিনিসটি আমরা জানতে চেয়েছি। কোনো গভর্নমেন্ট অফিসার উইদাউট দ্য প্রায়র পারমিশন অফ দ্য গভর্নমেন্টের পূর্ব অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই একটি বিল্ডিং পর্যন্ত নির্মাণ করতে পারেন না। তাহলে আমাদের মিনিস্ট্রিগুলো, আমাদের রাজুক কী করছে? বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী এই আইনজীবী। এবং এক্সিস্টিং যে লগুলো রয়েছে, হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। গত দুদিনে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে মোহরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে 4টি গ্রাম। পানির ঢলে দেয়াল ভেঙে মারা গেছেন একজন। সোমবার রাত 11:30টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর এলাকায় মোহরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে লোকালয়ে পানি ঢুকে নিম্নাঞ্চলের 4টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে সোমবার সন্ধ্যা 7:30টার দিকে ফুলগাজী বাজার ও ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক প্লাবিত হয়েছে। এছাড়াও গাইয়াছড়া এলাকায় কহুয়া নদীর পানি প্রবেশ করছে। দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার সহ অন্যান্য সকল ধরনের প্রস্তুতি রয়েছে। অন্যদিকে মাঝরাতে ঘনিয়া মোড়া তালতলায় কহুয়া নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে উজানের ঢলে দেয়াল ধসে পড়ে মামুন নামের এক তরুণ নিহত হয়েছেন।
এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিতে মানুষের গতকাল অন্তহীন দুর্ভোগ ছিল ঢাকার বিভিন্ন প্রান্তে। এ কারণে অফিস হাসপাতালগামী মানুষের থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের বিড়ম্বনার মুখে পড়তে হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকা এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে 3 দিন প্রবল বর্ষণে তলিয়ে যেতে পারে সিলেট সহ আশেপাশের এলাকা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রবল বৃষ্টিতে যানবাহনের সংকট, হাসপাতালে পৌঁছানোর আগেই কাক ভেজা হয়ে পথে অপেক্ষা এই দম্পতির। ঢাকায় 43 মিলিমিটার বৃষ্টিতে এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বাচ্চা অসুস্থ, ওকে নিয়ে হসপিটাল গেলাম, ওখান থেকে আবার বাসায় ফিরতেছি। এই যে বৃষ্টির জন্য যেতে পারতেছি না, সমস্যা। আর পিজিতে গেছিলাম আপনার ডাক্তারে ডিটিপি পরীক্ষা করানোর জন্য। ওইখানে যাওয়ার সময় তো বৃষ্টি ছিল না, এখন আসার সময় বৃষ্টির কারণে আমরা এখন বাসা যেতে কষ্ট হচ্ছে আর কি। নিম্নবিত্তের মানুষ উপার্জনের অবলম্বন নিয়ে ফুটপাতে নামলেও বিক্রিতে ভাটা। কর্মমুখর দিন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান, অফিস অথবা নির্ধারিত গন্তব্যে ছুটে চলাদের ভোগান্তির ভিন্ন ভিন্ন গল্প ছিল। বৃষ্টির কারণে অনেক দোকানদার বন্ধ আছে, আমরা 2-1 দোকান খুলছি, তাও মানুষ যাতায়াত করে না বৃষ্টির কারণে। কি করুন, বেচা কিনাও কম। বৃষ্টি না হলে তো চলার সমস্যা। এখন বৃষ্টি, মোটরসাইকেল তার বৃষ্টি মানে চালানো সম্ভব না। কাগজপত্র থাকে, অনেক জিনিসপত্র থাকে, এগুলো ভিজে যায়। আদার্স মানে গাড়ি ঘোড়া চলে কম বৃষ্টিতে। প্রয়োজনে রিক্সার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো যাওয়া যায় না রিক্সাতে। আবহাওয়া অফিস জানাচ্ছে, লঘুচাপ না থাকলেও মুষলধারে বৃষ্টি হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে। সিলেট, চট্টগ্রাম সহ পাহাড়ি এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কার কথা জানান তিনি। আষাঢ় মাসে বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। এই সময় যখন মৌসুমী বায়ু সক্রিয় থাকে তখন কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পায় যায়। বাতাসে যে জল কণাগুলো থাকে, সেই জল কণাগুলো সূর্যের কিরণে উত্তপ্ত থাকে, বিদায় কিন্তু আসলে বৃষ্টি থাকা সত্ত্বেও কিন্তু যখন বৃষ্টি না থাকে তখনই কিন্তু মানুষের ভিতরে যে অস্বস্তির যে ভাব, সেই ভাবটা থেকে যায়। তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি না এখন। চিরচেনা রাজধানীতে গণপরিবহনের সংখ্যা ছিল কম, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জলাবদ্ধতা ছিল। দিনভর বৃষ্টিতে নাগরিক জীবনের ভোগান্তির মাত্রা বেড়ে গিয়েছিল কয়েক গুণ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কিরে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।